বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জামিরুল ইসলাম। আজ আবার আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান। কোন জায়গা থেকে কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হয়। আমাদের এই আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম বাক প্রত্যঙ্গ অঙ্গগুলো বলতে বোঝায় জিহ্বা, ঠোঁট, দাঁত, আলা জিহ্বা এইগুলো। আমরা এখন দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক, খ, গ, ঘ অঙ্গ, এইগুলো জিহ্বার পেছনে এইখান থেকে উচ্চারণ হচ্ছে। এটা এইখান থেকে ক, খ, গ, ঘ অঙ্গ, এইটা হচ্ছে কণ্ঠ। তাই ক, খ, ঘ অঙ্গ এটা হচ্ছে কণ্ঠধ্বনি। পরে এগুলো উচ্চারণ হচ্ছে, মনে করো জিহ্বা এরম আছে, জিহ্বা দাঁতের সাথে স্পর্শ করছে, ত, চ, ছ, বর্গীয় ঝ, ইয়, তালব্য ধ্বনি চ, ছ, বর্গীয় ঝ, ইয়, যেগুলো জিহ্বা প্রসারিত হয়ে দাঁত স্পর্শ করে। এবার হচ্ছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ণ। জিহ্বা যদি শক্ত তালুতে লাগে, শক্ত তালু বলতে আমাদের উপরে যেটা তালু আছে, এই তালুর উপর দুটো অংশ, শক্ত তালু আর নরম তালু। শক্ত তালু বলতে যে এই জিনিসটা, যেমন জিহ্বা যেমন শক্ত তালুতে এখানে লাগবে ট্র, ঠ, ড, ঢ মূর্ধন্য ণ। তাহলে জিহ্বা যখন শক্ত তালুতে স্পর্শ করে তখন থেকে আমরা মূর্ধন্য ধ্বনিগুলো উচ্চারণ হয়, ট, ঠ, ড মূর্ধন্য ণ। এবার আছে ত, থ, দ, ধ দন্তেন দ, থ, দ, দ। জিহ্বার দাঁতের গোড়ায় লাগে, দাঁতকে গোড়ায় লাগছে, ত জিহ্বা যখন দাঁতকে স্পর্শ করছে, ত, থ, দ, দেখো ত, থ, ত জিহ্বার প, এই দুই ঠোঁটের সাথে যেগুলো উচ্চারণ হয়, প, ফ, ব, ব, ম, অর্থাৎ দুই ঠোঁটের সাহায্যে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা আছে দন্তমূলীয়, দন্তেন্য র, ল, দন্তের স, দন্তমূলীয়, অর্থাৎ জিহ্বা যদি দাঁতের একবারে গোড়ায় লাগে, দেখো এই দাঁতের গোড়ায় লাগবে দন্তেন্য র, ল, দন্তের স। তাহলে ক, খ, গ, ঘ অঙ্গ কণ্ঠধ্বনি, চ, ছ, বর্গীয় ঝ, ঞ তালব্য ধ্বনি, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ণ। ডয় বিন্দু, ঢয় বিন্দু এগুলো হচ্ছে ডয় বিন্দু, ঢয় বিন্দু এগুলো হচ্ছে মূর্ধন্য ধ্বনি, ত, থ, দ, ধ দন্তেন্য ণ। দন্ত ধ্বনি প, প, ভ, ম ওষ্ঠধ্বনি, প, ভ, ভ, ম ওষ্ঠধ্বনি, দন্তেন্য র, ল, দন্তের স, এটা হচ্ছে দন্তমূলীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু দেখি, এইখানে বর্গের এগুলো পাঁচটা করে আছে, 1 2 3 4 5, প্রতি বর্গে 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, এগুলো হচ্ছে অঘোষ। অঘোষ বলতে যেগুলো এই কণ্ঠধ্বনির এখানে কাঁপে না, নড়ে না, স্বরতন্ত্র আছে, এগুলো অনুকৃত হয় না, ক, খ এরকম। তাহলে বর্গের 1 2 অঘোষ, 3 4 5 3 4 5 3 4 এগুলো হচ্ছে ঘোষ, যেগুলো স্বরতন্ত্ররা হালকা কাঁপে, যেমন গ এর মধ্যে কাঁপছে, ঘ এই নলির স্বরতন্ত্রীরা হালকা কাঁপছে, তাহলে 3 4 5 ঘোষ। বর্গের 1 3 1 3 1 3 1 3 1 3, অর্থাৎ প্রতি লাইনের 1 3 অল্প মান, অর্থাৎ যে ধ্বনিগুলো খুব তাড়াতাড়ি অল্প বায়ুর প্রয়োজন হয়, অল্প বায়ু, যেমন ক, গ, চ, বর্গীয় জ এগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে। আর 2 2 4 2 4 2 4 2 4 2 4 এগুলো একটু সময় বেশি লাগবে। দেখো খ অনেক সময় লাগবে, ঘ অনেক সময় লাগবে, অর্থাৎ বর্গের 2 4 2 4 মহাপ্রাণ, 1 3 অল্প প্রাণ, 1 2 অঘোষ, 3 4 5 ঘোষ। এখন প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় এরকম দেয় অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি। তাহলে অঘোষ মানে হচ্ছে 1 আর 2, আর অল্প প্রাণ মানে হচ্ছে 1 আর 3। তাহলে উভয়ের মধ্যে কমন বাদ যাবে 1, তাহলে হবে ক, তাহলে হবে आंसर ক। কারণ এইভাবে আসলে অনেক সময় ছেলেমেয়েরা দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায়, যখনই দুটো आंसर বলে, যদি বলে ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি, তাহলে ঘোষ মহাপ্রাণ। উষ্ঠ ধ্বনি কোনটি, উষ্ঠ হচ্ছে ক, খ, গ, ম, তাহলে ঘোষ হচ্ছে 3 4 আর মহাপ্রাণ হচ্ছে 2 4, তাহলে আমরা কমন পাচ্ছে 4, তাহলে হবে হয় आंसर। তাহলে একটা অঙ্ক মতন ক্যালকুলেশন করলে আমরা आंसर বার করতে পারবো। এভাবে পরীক্ষায় আসে। এখানে এসএসসি শুরু করে পুরো
নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা এই ক্লু আসে, কোন ধ্বনি অঘোষ কোনটি, ব্যঞ্জন ধ্বনি কোনটি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই পর্যন্ত। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আজকের মতন খোদা হাফেজ।